ভয়, ক্ষুধা, মৃত্যু আর আর্তনাদ মিলেমিশে একাকার হয়ে প্রকম্পিত হচ্ছে পুরো গাজা। ফিলিস্তিনিদের সেই কান্নার শব্দেই যেন সোচ্চার হয়ে প্রতিবাদে রুখে দাঁড়াচ্ছে বিশ্বের সাধারণ জনগণ। বাংলাদেশের মানুষও থেমে নেই, যোগ দিচ্ছেন প্রতিবাদ মিছিলে, ডাক দিচ্ছেন ইসরায়েলি পণ্য বয়কটের। বলছেন ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করবেন না তারা। কিন্তু কখনো কি মনে হয়েছে পণ্য বয়কট করে প্রতিবাদ আসলে কাজে দেয় কিনা? আর ইসরায়েলি পণ্য বয়কটের ধারণা কোথা থেকে এসেছে? বয়কটের প্রচেষ্টা বাংলাদেশে প্রথম না, এই ধারণা এসেছে আরও আগে থেকে। জানতে হলে আমাদের শুরু করতে হবে 2005 সাল থেকে। ফিলিস্তিনিদের প্রতি করা অন্যায়ের প্রতিবাদ জানিয়ে 9 জুলাই 170টি ফিলিস্তিনি সংগঠন বিশ্বব্যাপী এই বয়কট আন্দোলনের সূচনা করেন। নাম দেন বিডিএস আন্দোলন, মানে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা। তাদের মূল উদ্দেশ্য ছিল, যেহেতু শান্তি প্রক্রিয়ার মাধ্যমেও ইসরায়েলের হামলা থামানো যাচ্ছে না, সাধারণ মানুষের থেকে চাপ সৃষ্টি করে সরকারগুলোর চোখে আঙ্গুল দিয়ে ইসরায়েলের জবাবদিহিতা নিশ্চিত করা। পণ্য বয়কটের এই আন্দোলন কিছু ক্ষেত্রে সফল হয়েছে। ইসরায়েলকে সাহায্য করা অনেক বহুজাতিক প্রতিষ্ঠান শত কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে এবং ইসরায়েল থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছে। 2014 সালে ইসরায়েলে বিদেশি বিনিয়োগ কমে গিয়েছিল 46%। পণ্য বয়কটের এই আন্দোলন কিছুটা হলেও বিপাকে ফেলেছে ইসরায়েলকে। এর প্রমাণ 2010 সাল থেকে এই আন্দোলনের বিরুদ্ধে জোর তৎপরতা শুরু করে ইসরায়েল। দেশের মধ্যে পণ্য বয়কটের বিষয়টি নিষিদ্ধ করে ইসরায়েলি সংসদ। আন্দোলনকে কৌশলগত হুমকি হিসেবে ঘোষণা দেন ইসরায়েলি নেতারা। এমনকি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদানকে $25 মিলিয়ন বাজেট দেওয়া হয়েছিল শুধুমাত্র এই আন্দোলন মোকাবেলা করার জন্য। এভাবেও বয়কট আটকাতে না পেরে আইনি ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের অন্তত 20টি রাজ্যে আন্দোলন বিরোধী বিল প্রস্তাব হয়েছে। মামলা করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে ফ্রান্স পর্যন্ত আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে। তবুও পণ্য বয়কটের আন্দোলন বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন সহ বহু আইন বিশেষজ্ঞ বয়কটের অধিকারকে বাকস্বাধীনতার অংশ হিসেবে সমর্থন করছেন। অনেক দেশ আবার এই আইনি লড়াইয়ে ব্যর্থ হয়েছে।